গল্পকথকে সবাইকে স্বাগত। বনফুলের শ্রেষ্ঠ গল্পের বই থেকে একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম অভিজ্ঞতা। তখন সরকারি চাকরি করি, একটা বড় শহরে সদর হাসপাতালের ভার নিয়ে আছি। একদিন পাশাপাশি দুটো কটেজে দুটো রুগী ভর্তি হলো। রুগী নিয়েই কারবার, বিব্রত হওয়ার কথা নয়, কিন্তু এই দুজনকে নিয়ে বেশ একটু বিব্রত হলাম। বিব্রত হবার প্রধান কারণ রুগীরা নয়, রুগীর বাবারা। একজন ডাক্তার, আমার খোঁজ ধরার জন্য সর্বদা উদ্যত মনোযোগ। আর একজনের পেশা কি তা কখনো জানতাম না। লোকটা নিতান্ত গোবেচারি ভালো মানুষ গোছের। প্রত্যেক দিন সন্ধ্যাহ্নিক গীতা পাঠ করেন। বয়সে আমার থেকে অনেক বড়, মাথার চুল সব পাকা, কিন্তু আমি গেলেই সসম্ভ্রমে উঠে দাঁড়ান এবং যে দু চারটি প্রশ্ন করেন সসংকোচে করেন। অতিশয় ভদ্রলোক। একে নিয়ে বিব্রত হওয়ার কারণ এনার অতি নির্ভরশীলতা। ভদ্রলোক সম্পূর্ণরূপে আমার ওপর নির্ভর করে বসে আছেন। আমার সমস্ত নির্দেশ নীরবে বর্ণে বর্ণে পালন করে যাচ্ছেন। কোনোরূপ ব্যস্ততা নেই। অথচ রোগীটি তার একমাত্র পুত্র এবং রোগটি টাইফয়েড। দুটোই টাইফয়েড। ডাক্তারবাবুর ছেলেটি চিকিৎসা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে করছিলাম, তবুও কিন্তু তাকে সন্তুষ্ট করতে পারছিলাম না। তিনি অতি আধুনিক একখানা বিলাতি গ্রন্থ খুলে সেই অনুসারে চলতে চাইছিলেন। মফস্বলের হাসপাতালে অত সব বন্দোবস্ত ছিল না। তিনি ক্রমাগতই আফসোস করছিলেন, আহা, কলকাতায় নিয়ে গেলেই হতো। কলকাতায় না গিয়েও কিন্তু কলকাতার সমস্ত সরঞ্জাম তিনি ডাকযোগে, তারযোগে, রেলযোগে, লোকযোগে জোগাড় করে ফেলেছিলেন। পত্রযোগে কলকাতার ২-৪ প্রসিদ্ধ চিকিৎসকের উপদেশও এসে পড়ছিল। করিতকর্মা ভদ্রলোক মফস্বলীয় ত্রুটি সংশোধনে বিন্দুমাত্র অবহেলা করেননি। পাশের কটেজে বৃদ্ধ কিন্তু নির্বিকার। কোনো অশোভন আড়ম্বর নেই, কোনো অহেতুকী ব্যগ্রতাও নেই। একাই নীরবে নিপুণ হস্তে সেবা করে চলেছেন। যা বলেছে বিনা মন্তব্যে নিখুঁতভাবে তাই করেছেন। ডাক্তারবাবুটির অতি বৈজ্ঞানিকতা এবং বৃদ্ধটির অতি নির্ভরশীলতা দুটোই আমাকে বিব্রত করে তুলছিল। ডাক্তারবাবুটি আমার পূর্ব পরিচিত। কাছে একটা শহরে প্র্যাকটিস করেন। তার ছেলে এখানে হোস্টেলে থেকে কলেজে পড়ে। হোস্টেলে জ্বর হয়েছিল। বাড়াবাড়ি হওয়াতে এবং অন্যত্র নিয়ে যাওয়া বিপজ্জনক মনে হওয়াতে আমারই পরামর্শে তাকে হাসপাতালে আনা হয়েছে। ডাক্তারবাবুও সপরিবারে এসে পড়েছেন। আমাকে দিনে অন্তত 10 বার গিয়ে রুগী দেখতে হয়েছে। একটু টেম্পারেচার বাড়লে, একটু বেশিক্ষণ চোখ বুজে থাকলে, একটু অস্থির হলে, একটু কাশলে ডাকের পর ডাক এসেছে। প্রতিবারই যাচ্ছি এবং প্রতিবারই তার আফসোস শুনেছি, আহা, সময় মতো যদি কলকাতা নিয়ে যেতাম। তার স্ত্রীর আফসোস আরও বেশি। নীলরতন সরকার নাকি তার সইয়ের মায়ের বকুল ফুলের কি একটা হন। বৃদ্ধটি এ অঞ্চলে আগন্তুক, ইতিপূর্বে কখনো দেখিনি। প্রশ্ন করে জেনেছিলাম তার এই ছেলেটি চাকরির উদ্দেশ্যে তাকে নিয়ে তিনি এখানে এসে ধর্মশালায় উঠেছিলেন। ছেলেটি সেখানেই জ্বরে পড়ে। জ্বর বাড়াবাড়ি হওয়াতে তাকে নিয়ে তিনি হাসপাতালে এসেছেন। দুজনের ক্ষেত্রেই টাইফয়েড তার অপ্রতিহত প্রতাপে এবং অনিবার্য গতিতে চলছিল। একদিন গভীর রাত্রিতে ডাক আসলো, শিগগিরই চলুন একবার, শিগগিরই। ডাক্তারবাবু আলুথালু বেশে
নিজেই এসেছিলেন। হেমারেজ শুরু হয়েছে, চলুন শিগগিরই। প্রায় ছুটেই গেলাম। হেমারেজ নির্ধারণের সব রকম উপায় অনুসৃত হওয়া সত্ত্বেও এই কাণ্ড। দারুণ হেমারেজ। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, ভিটামিন সি অ্যাম্পুল আর আছে আপনার? আমার তো আর নেই, কলকাতা থেকে যে কটা এসেছিল সব ফুরিয়ে গেছে। আমার ছিল না বললাম। কঙ্গোরেট? না, এখানকার কোনো দোকানে নেই, খোঁজ করে দেখেছিলাম আজ বিকেলে। ভারী ভুল হয়েছে, কলকাতা থেকে আনিয়ে রাখলেই হতো। কিছুক্ষণ নীরব থেকে সক্ষোভে বলে উঠলেন, আহ, এমন একটা ব্যাকওয়ার্ড জায়গা। ভয়ে ভয়ে বললাম, একটা মরফিন দিলে কেমন হয়? মরফিন দিয়েছি, ক্যালসিয়াম দিয়েছি, সিরাম দিয়েছি, স্ট্রিপটোসিন দিয়েছি, তারপর আপনার কাছে গেছি। আর কিছু করার ছিল না, আইস ব্যাগ পেটের ওপর রাখাই ছিল। নীরবে দাঁড়িয়ে রইলাম। ডাক্তারবাবু আবার প্রশ্ন করলেন, কঙ্গোরেট কোথাও পাওয়া যাবে না এখানে? ডাক্তার ভাদুরী তো খুব আপ টু ডেট, তার কাছেও পাওয়া যাবে না? বলতে পারি না, দেখি চেষ্টা করে। তিনি একটা মোটর বাইকও জোগাড় করেছিলেন। একটু পরেই সেটা গর্জন করে উঠল। ফট 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 শব্দে নিঃশিত অন্ধকারে সচকিত করে কঙ্গো রোডের সন্ধানে তিনি বের হয়ে পড়লেন। মৃত্যুকালে পুত্রের সঙ্গে দেখাও হলো না। ছেলেটির মা মাথা শিয়রে বসেছিলেন বটে, কিন্তু তার মুখ দিয়ে মৃত্যু পথযাত্রীর কানে একটা আশ্বাস বাক্যও বর্ষিত হলো না। যতক্ষণ বসেছিলেন কেবল হাহাকার করেছিলেন। এমন বেঘরে তোর প্রাণটা যাবে তা স্বপ্নেও ভাবেনি রে বাবা। একটু পরেই যে চিরকালের মতো সংসার ছেড়ে চলে যাবে, তার কানের কাছে এক টানা আর্তনাদ। তার পরদিন যখন তারা চলে গেল, আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিয়ে গেল না। আমি যেন অপরাধী। দিন দুই পরে হাসপাতালের নার্স এসে আমাকে জানালো যে কটেজ ওয়ার্ডের দ্বিতীয় টাইফয়েড রোগীটির অবস্থাও ভালো নয়। নারী বিকালের দিকে আরও খারাপ হয়েছে, গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়া সত্ত্বেও। সকালে একবার দেখে এসেছিলাম, সমস্ত দিন আর কোনো খবর পাইনি। নার্সের কথা শুনে তাড়াতাড়ি গেলাম। গিয়ে দেখি ছেলেটির মা এসেছে, মাথার শিওরে বসে নীরবে কাঁদছে। বৃদ্ধ তারস্বরে গীতার ৫ম অধ্যায় পাঠ করে চলেছে। ছেলেটির শ্বাস উঠেছে। আমাকে দেখে বৃদ্ধ হাসি মুখে বললেন, আসুন ডাক্তারবাবু, আপনি অনেক করেছেন, এইবার শেষকৃত্য করুন। আপনার পায়ের ধুলো ওর মাথায় দিন, আশীর্বাদ করুন। ওর সব যন্ত্রণার যেন অবসান হয় এইবার, সব গ্লানি যেন মুছে যায়। আমি অপ্রস্তুত মুখে দাঁড়িয়ে রইলাম। আসুন। আমাকে ইতস্তত করতে দেখে বৃদ্ধ আবার বললেন, ইতস্তত করছেন কেন? আপনি ব্রাহ্মণ, আপনার পদধূলেই তো দরকার এই সময়। নিন, জুতো খুলুন, দিন, বেশ ভালো করে মাখিয়ে দিন ও সমস্ত মাথায়। আসুন। তারপর স্ত্রীর দিকে ফিরে বললেন, কাঁদবার সময় অনেক পাবে, এখন নাম শোনাও, ছেলে যাচ্ছে, ওর পাথেও দিয়ে দাও। পরদিন বৃদ্ধ হাসপাতালে ১,০০০ টাকা দান করে চলে গেলেন। চেকটা ভাঙাতে গিয়ে আবিষ্কার করলাম যে তিনি একজন বিলাতি ডিগ্রিধারী রিটায়ার্ড সিভিল সার্জন। আজকের গল্প পাঠ কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসব পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।